স্বাগত ক্র্যাকের একাডেমিতে। আমি রাহুল এবং আজকে 12 তারিখ আবারও আমরা একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি এবং আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তারই সঙ্গে কিছু জিকে জিএস নিয়ে এই ক্লাসের আলোচনা আমাদের থাকবে। তো দেরি না করে তাহলে চলুন আমরা সবাই শুরু করি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আজকের, সেটা হচ্ছে 12 মে 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে একটি নতুন গ্রিন হাইড্রোজেন রিফাইনারি প্রজেক্টের উদ্বোধন করেছেন? অপশন আছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু নাকি ওড়িশা। সো তার আগে আমরা বলে দিই আগে গ্রিন হাইড্রোজেন রিফাইনারি কি। তো গ্রিন হাইড্রোজেন রিফাইনারি হচ্ছে একটা রিফাইনারি যার থ্রুতে সাধারণত গ্রিন হাউস গ্যাস সাধারণত কার্বন এমিশনকে থামানো হয়, কার্বন এমিশন যেন না হয় এই জন্য এই রিফাইনারির ব্যবহার করা হয়। সো গ্রিন হাইড্রোজেন রিফাইনারি গুজরাটে উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম 100% সলিড স্টেট ব্যাটারি চালিত বাণিজ্যিক বৈদ্যুতিক যান লঞ্চ করার ঘোষণা করেছে? সলিড স্টেট ব্যাটারি চালিত বৈদ্যুতিক, আচ্ছা বৈদ্যুতিক যান মানে ইভি, ইলেকট্রিক ভেহিক্যাল। আচ্ছা, যার মধ্যে কি থাকবে? 100% সলিড স্টেট ব্যাটারি, যেটা সাধারণত লিথিয়াম ব্যাটারির চাইতে দ্রুত, মোটামুটি ফাস্ট চার্জিং কিন্তু হবে, এই ধরনের ব্যাটারি তৈরি করেছে কোন দেশ? তাহলে এটা হয়ে যাবে জাপান। পরবর্তী এই প্রশ্ন রিলেটেড কিছু জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে এই ব্যাটারিগুলি বর্তমান লিথিয়াম আয়ন প্রযুক্তির তুলনায় দ্রুত চার্জ হয় এবং এর এনার্জি ডেন্সিটি অনেক বেশি হয়, মানে ছোট ব্যাটারির মধ্যেই প্রচুর চার্জ কিন্তু সেখানে সংগ্রহ করে রাখা সম্ভব হবে এই সলিড স্টেট ব্যাটারির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপেন্স এর এক্সটার্নাল অডিটর হিসেবে কোন ভারতীয়কে পুনরায় নির্বাচিত করা হয়েছে? আচ্ছা, এটা একটা ইন্টারন্যাশনাল সংগঠন, নাম দেখেই বুঝতে পারছেন, অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন মানে বিরোধী, প্রোহিবিশন মানে বিরোধী সাধারণত। তো কিসের বিরোধী? কেমিক্যাল ওয়েপনের যেন সবাই ব্যবহার না করে, কেমিক্যাল ওয়েপনের ব্যবহার ঠিক ততদূরই হবে যতদূর প্রয়োজন, এমন কোনো কেমিক্যাল ওয়েপন যেন ব্যবহার না হয় যেন কোনো দেশকে সেটাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করার ক্ষমতা থাকে। তো এই ধরনের কেমিক্যাল ওয়েপন ব্যবহার করা যাবে না। তো এই নিয়ে একটা সংস্থা, তো এর এক্সটার্নাল অডিটর হিসেবে কোন ভারতীয়কে নির্বাচিত করা হয়েছে যিনি আগেও ছিলেন? তো এর উত্তর হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু। এনাকে আবার দ্বিতীয়বারের মতো এই সংস্থায় যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, আচ্ছা আর একটা ফ্যাক্ট এই রিলেটেড, এই সংস্থাটিকে 2013 সালে নিরলস শান্তিরক্ষা প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল কিংবা দেওয়া হয়েছিল। তো 2013 সালে অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন সংস্থাটিকে 2013 সালে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। দ্য হেগ স্পেলিংটা মনে রাখবেন, HAGG হয়, দ্য হেগ শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় বায়ুসেনা মানে এয়ারফোর্স 2026 সালের মে মাসে একাধিক দেশের সাথে তরঙ্গ শক্তি নামক একটি মেগা বায়ুসেনা মহড়া আয়োজন করেছে। সেটি কোথায় আয়োজন করেছে সেটাই প্রশ্ন। রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানে। আচ্ছা, বায়ুসেনার মাধ্যমে কিন্তু এই 12টি মাসে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কিন্তু কোনো না কোনো একটা মহড়া আয়োজন কিন্তু করেছে বায়ুসেনা। তো প্রত্যেকটা নামই আপনারা মনে রাখবেন, তো প্রত্যেক মাসে আপনারা একটা একটা করে জেনে যাবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে লিখে দেবেন, আমি 12টার নামই একসঙ্গে বলে দেব। তো যাই হোক, এই মে মাসের যেটা তরঙ্গ শক্তি নামক যেটা মহড়া কিংবা এক্সারসাইজ, সেটা কিন্তু রাজস্থানে আয়োজন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাটমস অ্যান্ড অ্যাসেস এ গ্লোবাল হিস্ট্রি অফ নিউক্লিয়ার ডিজাস্টার্স। নিউক্লিয়ার শক্তির যে ডিজাস্টার মানে কি ধ্বংসাত্মক বলা যায়, সেই ধ্বংসাবশেষ নিয়ে একটা বই লেখা হয়েছে। শীর্ষক সদ্য প্রকাশিত একটি ব্যাপকভাবে বই। সেই বইটির লেখককে অপশন দেওয়া আছে সেরহি ফ্লোকি, রিচার্ড রোডস, উইলিয়াম ডালরিম্পল নাকি শশী থারুর। তো এর উত্তর হচ্ছে সেরহি
হলো কি? ইনি হচ্ছেন এই বইয়ের লেখক। আচ্ছা, এই বইয়ের মধ্যে কি আলোচনা হয়েছে? এই বইয়ের মধ্যে আলোচনা হয়েছে বিশ্বের এক কথায় বড় বড় যেসব নিউক্লিয়ার টেস্ট সেই নিয়েই কিন্তু, সেই নিউক্লিয়ার টেস্টে কতটা ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে সেই নিয়েই কিন্তু এই বইটা লেখা। মোট এখানে 6টা খুব গুরুত্বপূর্ণ ঘটনার কথা এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। নামগুলো দেখে নেবেন। একটা হচ্ছে ক্যাসেল ব্রাভো 1954 সালে, দেন সিটিম যেটা হচ্ছে 1957 ঘটনা, 1997 হচ্ছে উইন্ড স্কেল, দেন 1979 3 মাইল আইল্যান্ড, এবং তারপরে চেরনোবিল এবং ফুকুশিমা 2011 ফুকুশিমা যেটা লাস্ট নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেইটার কিন্তু মোট ধ্বংসাবশেষ নিয়ে কিংবা বিপর্যয় নিয়ে এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিংবা রসায়নে কেমিস্ট্রি যুগান্তকারী আবিষ্কারের জন্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিটার নাম মনে রাখবেন, আমেরিকান কেমিক্যাল সোসাইটি কর্তৃক মর্যাদাপূর্ণ প্রিস্টলি মেডেল কাকে প্রদান করা হয়েছে? তো আচ্ছা, প্রথমে তো এই প্রিস্টলি মেডেল সম্বন্ধে জেনে নেবেন। প্রিস্টলি মেডেল একটা বিজ্ঞানী ছিলেন জোসেফ প্রিস্টলি। আচ্ছা, ইনি কি করেছিলেন? ইনি অক্সিজেনের আবিষ্কার করেছিলেন, O2। তো ইনার নামে কিন্তু আমেরিকান কেমিক্যাল সোসাইটি এই একটা মেডেল প্রদান করে থাকেন। তো মেডেলটার নাম হচ্ছে প্রিস্টলি মেডেল। বিজ্ঞানী কি নাম? বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি, মানে পি হবে, স্পেলিংটা দেখে নেবেন। আচ্ছা, তো এই মেডেলটা কাকে প্রদান করা হয়েছে? এর উত্তর হচ্ছে ওমর ইয়াগি। ওমর ইয়াগি হচ্ছেন একজন নাইজেরিয়ান আমেরিকান সায়েন্টিস্ট, যার জন্ম তো হয়েছিল নাইজেরিয়াতে, কিন্তু পরবর্তীকালে আমেরিকায় শিফট হয়ে যায়। তো তাকে নাইজেরিয়ান আমেরিকান আমরা বলবো, তো তাকেই মেডেলটা প্রদান করা হয়েছে। আচ্ছা, এই বিজ্ঞানী রিলেটেডই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 2025 সালে কি নোবেল প্রাইজ কিন্তু ইনি পেয়েছিলেন, তাকেই 2026 সালে প্রিস্টলি মেডেল দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কিংবা আইআইটি মাদ্রাজ সম্প্রতি সমুদ্রের জল থেকে কোন গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান নিষ্কাশনের জন্য একটি অভিনব প্রযুক্তি তৈরি করেছে? তো সেই প্রযুক্তিটির নাম কি? প্রযুক্তিটির নাম হচ্ছে অমৃত। প্রযুক্তিটির নাম আপনারা মনে রাখবেন, সেটার নাম দেওয়া হয়েছে অমৃত। এবং এই প্রযুক্তির সাহায্যে লিথিয়াম আয়ন জল থেকে আলাদা করার জন্য এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। একই সঙ্গে শুধু লিথিয়ামই না, জল থেকে আর্সেনিক এবং বাকি যে উপাদানগুলি এগুলোও কিন্তু নিষ্কাশন করার জন্য এই পদ্ধতি আইআইটি মাদ্রাজ কর্তৃক প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 12ই মে তারিখে, আজকে হচ্ছে 12 তারিখ, এবং আজকের দিনেই পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা, যাকে বলা হয় ওপেকের পুরো নাম আগে আমরা দেখে নেব। ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এটা হচ্ছে ওপেকের পুরো নাম। এটা হচ্ছে মোট 12 থেকে 13টা দেশের একটি সংস্থা, এবং এই ওপেক সংস্থা নিয়ে প্রশ্নটা কি করছে? বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল করার জন্য একটি বিশেষ বৈঠক করেছে আজকে 12 তারিখে। তো ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনায় অবস্থিত। ভিয়েনা কোন দেশের রাজধানী? তো সেটা মনে রাখবেন, অস্ট্রিয়া, একটা ইউরোপের দেশ, সেই অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। আচ্ছা, কিন্তু এই যে ওপেক সংস্থা শুরু কোথা থেকে হয়েছিল? তো সেটা হয়েছিল ইরাকের বাগদাদ থেকে, কিন্তু বর্তমানে তার সদর দপ্তর কিংবা হেডকোয়ার্টার অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। আচ্ছা, এর মধ্যেই কিন্তু ইউএই, যেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, সে কিন্তু 1 মে থেকে সে কিন্তু ওপেক থেকে বেরিয়ে যাওয়া নিয়ে কিন্তু একটা প্রেস রিলিজ করেছিলেন। তো এখন বর্তমানে 12টা দেশ আছে ইউএইকে ছাড়া, ইউএইকে ধরে নিলে 13টা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে
আন্তর্জাতিক স্তরে রাসায়নিক অস্ত্র প্রয়োগের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতি বছর একটি নির্দিষ্ট দিন পালন করা হয়। আমরা দেখলাম সেটা রাসায়নিক অস্ত্র প্রয়োগ কিংবা কেমিক্যাল ওয়েপেন কনভেনশন আমরা একটা দেখলাম কিছুক্ষণ আগে। তো যাই হোক, এই রাসায়নিক অস্ত্র কনভেনশন কত সালে কার্যকর হয়েছিল? তো এটা হয়েছিল 1997 সালে। 1997 সালে, উত্তরটা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জ কিভাবে তৈরি হয়, যা প্রাচীনকালে মানব সভ্যতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকর ধাতু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সংকর ধাতু মানে কি? সংকর ধাতু মানে হচ্ছে, মনে করুন একটা ধাতু আছে এ এবং একটি ধাতু আছে বি, তাদের দুই ধাতুকে যখন মিশিয়ে আমরা কোনো একটা তৃতীয় ধাতু তৈরি করে ফেলবো, মনে করুন সেই ধাতুর নাম দিয়ে দিলাম সি, তখন এই সি ধাতুকে আমরা বলবো সংকর ধাতু। তো একইভাবে ব্রোঞ্জ হচ্ছে একটি সংকর ধাতু। ব্রোঞ্জ তাহলে কোন কোন ধাতুর মিশ্রণ, এই প্রশ্নটাই আমাদের করা হয়েছে। তো ব্রোঞ্জ হচ্ছে আমাদের তামা এবং টিন, অপশন বিটা আপনারা দেখে নেবেন, তামা এবং টিনের মিশ্রণ হচ্ছে এই ব্রোঞ্জ। আচ্ছা, তামা কত শতাংশ থাকে? তামা মোটামুটি থাকে 80 থেকে 85%, এবং টিন থাকে 10 থেকে 15%। এই নিয়েই তৈরি হয় কি? ব্রোঞ্জ তৈরি হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত সরকার সম্প্রতি পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্র এর অধীনে কৃষকদের কোন নতুন ধরনের ইউরিয়া সারের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে? বিভিন্ন ধরনের সার আছে, যেমন নিম কোটেড ইউরিয়া, ন্যানো ইউরিয়া, ইউরিয়া গোল্ড বা সালফার কোটেড ইউরিয়া এবং লিকুইড ইউরিয়া। তো পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের অধীনে যেটা নতুন সার বাধ্যতামূলক করা হয়েছে সেটা হচ্ছে ইউরিয়া গোল্ড কিংবা সালফার কোটেড ইউরিয়া। আচ্ছা, এই সার ব্যবহার করার লাভ কি তাহলে? তাহলে এই সার ব্যবহার করার লাভ হচ্ছে যে এটি মাটিতে নাইট্রোজেন ধীরে ধীরে রিলিজ করে। নাইট্রোজেন কি করে? ধীরে ধীরে রিলিজ করে, যেটা মাটির পক্ষে ভালো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স কিংবা সিবিডিটি, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স 2026-27 আর্থিক বছরের জন্য কর্পোরেট ট্যাক্স সংগ্রহে কত শতাংশ বৃদ্ধির রিপোর্ট প্রকাশ করেছে? অপশন দেওয়া আছে। এক কথায় 2025-26-এর, আচ্ছা এইভাবে দেখবেন ব্যাপারটা, 2025-26-এ যেটা অ্যানুয়াল ক্যালেন্ডারে এক্সপেক্ট করা হয়েছিল যতটা ট্যাক্স, ঠিক একইভাবে এক বছর পরে যেটা 2026-27-এর বর্ষ এখন, সেই বর্ষে কত কর্পোরেট ট্যাক্স সংগ্রহ করা হয়েছে? তো এটা হচ্ছে এর বৃদ্ধি যেটা হয়েছে সেটা হচ্ছে 15.2%। অপশন সিটা মাথায় রাখবেন, 15.2%। পরবর্তী প্রশ্ন 2026 সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ কোন দুটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে? তো এইমাত্র এই মোটামুটি 2 মাস হয়ে গেল এই বিশ্বকাপের ব্যাপারটা। তো এখন 2026 সালে যে দেশের মধ্যে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারত এবং শ্রীলঙ্কা। আচ্ছা, ফাইনাল কোথায় খেলা গিয়েছিলেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং বিশ্বকাপের বিজেতা আপনারা জানেন আমাদের ভারত। এই হচ্ছে আমাদের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কিংবা ডিআরডিও সম্প্রতি উড়িষ্যার উপকূল থেকে কোন নতুন প্রজন্মের সারফেস টু এয়ার মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে? সারফেস টু এয়ার মানে কি? কোনো একটা মিসাইল যেটা সারফেসে কোনো গাড়ি কিংবা ট্রাক হতে পারে, সেখান থেকে কি অপারেট করা হবে এবং সেটা এয়ারে থ্রো করা হবে। তো এটাই হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। আচ্ছা, তাহলে কোন নতুন প্রজন্মের? তো এটা হচ্ছে আকাশ এনজি, আপনারা এটা মাথায় রাখবেন, আকাশ এনজি। এনজি মানে কি? এনজি মানে হচ্ছে নিউ জেনারেশন, এবং আকাশ হচ্ছে সেই মিসাইলের নাম। তো চলুন পরবর্তী প্রশ্ন, যেটা আমাদের শেষ প্রশ্ন হবে আজকে। 2026 সালের G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? যেখানে কিসের আলোচনা হবে? জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল সাউথ প্রধান আলোচ্য বিষয় হবে। তাহলে 2026 সালের G7 শীর্ষ সম্মেলন হতে চলেছে সেটা হচ্ছে ফ্রান্সে। কোন দেশে? সেটা হবে ফ্রান্সে, FRANC। আচ্ছা, এখানে একই সঙ্গে AI এর সীমাবদ্ধতা নিয়েও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এর জন্যই G7 আরও একটি মুখ্য খবর রূপে আমাদের সামনে আসে। তো এই ছিল আমাদের প্রশ্ন।
আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে কোনো মনে, তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ততক্ষণে ধন্যবাদ, ভালো থাকবেন।